নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে BHIE 144 144 ট্র্যাডিশন অফ হিস্ট্রি রাইটিং ইন ইন্ডিয়া ভারতের ইতিহাস লেখনীর ঐতিহ্য। এই আলোচনায় ইউনিট 1 ও ইউনিট 2 হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাস কি, মিথ, দানাস্তুতি, গাথা, আখ্যান and the transition of epic and ইতিহাস পুরাণ ট্র্যাডিশন, পুরাণ, দানস্তুতি, গাথা, আখ্যান, মহাকাব্য ও ইতিহাস পুরাণ ঐতিহ্য এই দুই পাঠ এককের আলোচনায় আমি অঞ্জন কুমার বসু সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আজকের আলোচনা বিষয়বস্তু পাঠ একক ২ এর উদ্দেশ্যগত দিক। প্রথমে আমি আলোচনা করব, তারপর আমি আলোচনা করব ইতিহাস বলতে আমরা ঠিক কি বুঝি বা ইতিহাস কি। প্রাচীন ভারতীয় ইতিহাস গঠন, তারপর আমি আলোচনা করব পুরাণ, দানস্তুতি বা দানাস্তুতি, গাথা, আখ্যান, মহাকাব্য ও ইতিহাস পুরাণ ঐতিহ্য এবং সর্বশেষে এই দুই পাঠ এককের একটা মূল্যায়ন পাঠক আমি তুলে ধরতে চাই। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরে পাঠক সমাজকে এই বিষয়ের আলোচনার মধ্য দিয়ে বিশেষ করে ইউনিট 1 এবং ইউনিট 2 পাঠ একক 1 এবং পাঠ একক 2 এর মধ্যে দিয়ে লেখন শৈলী ঠিক কি প্রকৃতির ছিল তা ইউরোপীয় ধারা অনুসারে এবং প্রাচীন ভারতীয় ধারা অনুসারে সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাঠক সমাজকে উপহার দিতে চায়। এর পাশাপাশি প্রাচীন ভারতের ইতিহাস গঠনশৈলী বা ইতিহাস কিভাবে পাঠক সমাজের সামনে উপস্থাপিত হলো বা তা পুনরুদ্ধার করা সম্ভব হলো, এই বিষয় সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা পাঠক সমাজকে এই পাঠ এককের মধ্য দিয়ে দিতে চায়। তার পাশাপাশি ইতিহাসের বিভিন্ন ধরনের উপাদান, বিশেষ করে পুরাণ, দানস্তুতি, গাথা, আখ্যান, মহাকাব্য ও ইতিহাস পুরাণ ঐতিহ্য থেকে প্রাচীন ভারতের ইতিহাস পুনরুদ্ধার এবং তা থেকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এর প্রাপ্তি কিভাবে সম্ভব বা তা কতটা উপযোগী, আজকের দিনে দাঁড়িয়েও সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাঠ একক 2 অর্থাৎ দ্বিতীয় পাঠ এককের মধ্যে দিয়ে
ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠক সমাজের কাছে তুলে ধরতে চাই। আমার পরবর্তী আলোচনা ইতিহাস কি? পৃথিবীর বুকে মানব জাতির আবির্ভাবের পর থেকে আজ পর্যন্ত নানা বিবর্তনের মধ্য দিয়ে দলবদ্ধ প্রথা তথা সামাজিক গোষ্ঠী হিসেবে মানুষ যা কিছু করে এসেছে তার ক্রমবিবর্তনের ধারাই হলো ইতিহাস। ইতিহাস চিরপ্রবাহমান আদিম ঐতিহাসিক পর্ব থেকে শুরু করে আজ আমরা একবিংশ শতকে এসেও যখন মানুষ ইতিমধ্যে মহাকাশ যাত্রা সম্পূর্ণ করে ফেলেছে, মহাকাশের বুকে তার নিজস্ব সৃষ্টি বা কৌশলকে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছে, এমনকি পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার অ্যাটমিক রিসার্চ সম্পূর্ণ হয়েছে, তার সমস্ত কিছু সুসারিবদ্ধ ভাবে লিপিবদ্ধ করা আছে ইতিহাস। অর্থাৎ তার কর্মকাণ্ড ব্যাপক এবং বিস্তৃত। কেননা মানুষের কর্মকাণ্ড বা মনুষ্য সৃষ্টি যা সমাজকে বারবার পরিবর্তনের দিকে পৌঁছে দেয়, তার সমস্ত কিছু ধারক ইতিহাস। ইতিহাসের অন্যান্য দিকগুলি হলো রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক। তাই বিশিষ্ট ইতিহাসবিদ বিনয়ভূষণ চৌধুরী ইতিহাসের সংজ্ঞা প্রদানকালে বা ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে লিখেছেন, মানুষ ও তার পরিবেশ পরিবর্তনের কাহিনী হলো ইতিহাস। বিখ্যাত ইতিহাসবিদ E.H. কার ইতিহাস কি, হোয়াট ইজ হিস্ট্রি বলে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, যা পাঠক সমাজ চর্চা করলে উপকৃত হবেন। এখন ভারতীয় ঐতিহ্যে ইতিহাস কথাটি আক্ষরিক অর্থ হলো ইতিহাস, অর্থাৎ অতীতে এমন ছিল যা এমনটি হয়েছিল। ভারতীয়রা ইতিহাস সচেতন ছিলেন না বলে একসময় ইউরোপীয় পণ্ডিতরা ভারতীয় ইতিহাস চর্চার বিরুদ্ধে সমালোচনা করেছেন। হ্যাঁ, তারা নিন্দাও করেছেন যে ভারতবর্ষ বলে কিছু ছিল না, ভারতের কোনো ইতিহাস ছিল না। প্রাচীন যুগে আফগানিস্তান, পাকিস্তান, অধুনা বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন অংশ নিয়ে ভারতবর্ষ তৈরি হয়েছিল। তখনও ভারতীয় জাতি, ভারতীয় ঐতিহ্য,
বলে আলাদা কিছু চিহ্নিত করার ক্ষেত্র তৈরি হয়নি। এমনকি ইতিহাস কথাটির সঙ্গে ভারতীয়রা খুব বেশি সচেতন ছিল না, এমন অভিযোগ তারা করে থাকেন। কিন্তু বাস্তবিক তাদের এই ধরনের অভিযোগে সত্যতা কতটা তা নিয়ে আমাদের সংশয় আছে। কেননা প্রাচীন সাহিত্য, বিশেষ করে মহাভারতকার লিখেছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সম্পর্কে উপদেশ সমন্বিত পূর্ব যুগের বৃত্তান্তই ইতিহাস। তিনি লিখেছেন ধর্মার্থ কাম মোক্ষ উপদেশ সমন্বিতাং পূর্ব বৃত্তান্ত কথাযুক্তং ইতিহাসং। অর্থাৎ মহাভারত রচয়িতাও ইতিহাস সম্পর্কে পূর্ণ সচেতন ছিলেন। কাজে ইউরোপীয়দের ভারতবর্ষের ইতিহাস সচেতন না হওয়ার যে অভিযোগ, তা কার্যত ভুল। বরং ইংরেজি শব্দ হিস্ট্রি কথাটি ল্যাটিন শব্দ হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। হিস্টোর বলতে অতীত সম্পর্কে জ্ঞান বোঝায়, আর হিস্টোরিয়া বলতে যা অতীতে ঘটেছে ও অনুসন্ধানের মাধ্যমে তার জ্ঞান লাভকে বোঝানো হয়ে থাকে। এই হিসেবে ইতিহাস মানুষের কাহিনী হয়ে ওঠে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে উল্লেখ করেছেন, ইতিহাস বলতে একটা কথাই বোঝায়, আর তা হলো মানুষের ইতিহাস। There is only one history, the history of man. অর্থাৎ মানুষ যে কর্মকাণ্ড প্রতিনিয়ত করে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ লব্ধ জ্ঞানই হলো ইতিহাস। রবীন্দ্রনাথ ঠাকুর এমনটাই বোঝাতে চেয়েছেন। আসলে জীব জগতে মানুষের আবির্ভাব কয়েক লক্ষ বছর আগেকার কথা। কয়েক লক্ষ বছর ধরে মানুষ প্রকৃতির মোকাবিলা করার সঙ্গে সঙ্গে তার আকৃতি ও প্রকৃতিতেও পরিবর্তন ঘটিয়ে চলেছে। এই পরিবর্তন ঘটিয়ে চলা কাহিনী এক ইতিহাস, আর তা হলো বন্য মানুষের সভ্য হয়ে ওঠার ইতিহাস। যে মানুষ একদিন বনে বনে ঘুরে বেড়াতো, যাযাবর জীবনযাপনে অভ্যস্ত ছিল, খাদ্যের জন্য সম্পূর্ণভাবে পরনির্ভরশীল ছিল, আজ প্রকৃতির দাক্ষিণ্যকেও তারা জয় করতে সক্ষম হয়েছে। স্থায়ী বাসস্থান,
নির্মাণ করেছে, খাদ্য সংস্থান করতে তারা সক্ষম হয়েছে, এক সৃষ্টি মাধ্যমে তারা সভ্যতার এক স্তর থেকে সভ্যতার অন্য স্তরে পৌঁছে গেছে। তাই তো মানুষ অর্জন করেছে আদিম বন্য জীবনযাত্রাকে জয় করে আজকের মহাকাশ ভাবনায় পৌঁছে যাওয়া, পারমাণবিক বোমা তৈরি করা, পারমাণবিক শক্তিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক জীবনযাত্রায় নিজেদেরকে শামিল করা। অর্থাৎ সভ্যতা উন্নত হয়েছে ক্রমাগত। এই বিবর্তনের কাহিনী মানুষ জন্মের পর থেকে তার সবচেয়ে বেশি প্রয়োজনীয় খাদ্য উৎপাদনেও আত্মনির্ভরশীল করে তুলেছে। খাদ্যের সন্ধানে তাকে হতে হতো শ্রমজীবী, নিরন্তর প্রতিকূলতার সম্মুখীন হয়ে সে বুঝতে সক্ষম হয়েছে যে বেঁচে থাকার জন্য তাকে সমাজবদ্ধ জীব হতে হবে এবং এই কারণে তার প্রয়োজন মতো হাতিয়ারের কৌশলগত পরিবর্তন সাধন করেছে। সময় ও পরিবেশ মোকাবিলায় সে আজ সক্ষম হয়ে উঠেছে। ক্রমশ হয়ে ওঠে যে জীবনযাত্রার এক বিশেষ পরিবর্তন, আর এই পরিবর্তনের সম্পূর্ণভাবে সাক্ষী থেকেছে ইতিহাস। আর ইতিহাসকে মানব সভ্যতার বিকাশের বাহক হতে হয়েছে। ভৌগোলিক পরিবেশ থেকে শুরু করে পরিমণ্ডল, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ এর ধারাবাহিক পরিবর্তনের ওপর প্রভাব বিস্তার করতে পেরেছে মানুষ এবং সেই ধারাবাহিকতার কাহিনী ধারণ করে চলেছে ইতিহাস। মানব সভ্যতার ক্রমবিবর্তনের ক্ষেত্রে এই ধারাবাহিক পরিবর্তন ইতিহাসের সারবস্তু। পাঠক সমাজ ইতিহাসের প্রতিপাদ্য বিষয় হিসেবে সর্বক্ষণ মানব জাতি কিভাবে তার সভ্যতা ও সাংস্কৃতিক নিরবচ্ছিন্ন অগ্রগতির সাধন করে চলেছে তার কাহিনী সুসারিবদ্ধভাবে উপলব্ধি করবেন ইতিহাসের মধ্য দিয়ে। তাই ইতিহাস সম্পর্কে বলা, ইতিহাস হলো অতীতের আলোকে বর্তমানকে দেখা এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করা। এটাই ইতিহাস, যা প্রতিনিয়ত পরিবর্তনশীলতার সাক্ষী হিসেবে কাজ করে। আমার পরবর্তী আলোচনার বিষয় প্রাচীন ভারতের ইতিহাস গঠন। ইউরোপীয় পণ্ডিতরা বিভিন্ন সময় অভিযোগ করেছেন ভারতীয়রা ইতিহাস সচেতন নয়। এ কথা ঠিক। প্রাচীন গ্রিকের ইতিহাস
রচনার জন্য, যেমন হেরোডোটাস বা থুকিডিডিসের মতো ইতিহাসকার বা ইতিহাস লেখক ছিলেন, বা রোমের ইতিহাস লেখার জন্য ট্যাসিটাসের মতো ইতিহাসবিদ ছিলেন। ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে পলিবিয়াস, হেরোডোটাস, থুকিডিডিস বা ট্যাসিটাসের মতো ইতিহাসবিদ না থাকলেও ভারতের ইতিহাস আজ, বিশেষ করে আমি প্রাচীন ভারতের ইতিহাসের প্রসঙ্গই বলছি, বিশ্ব সভ্য মানব সমাজের কাছে আজ অপরিচিত নয়। তার উপাদানের স্বল্পতা, বিশেষ করে লেখনী উপাদান বা লেখা উপাদান, এই স্বল্পতাকে সে জয় করতে সক্ষম হয়েছে নানান ধরনের সমসাময়িক অন্যান্য উপাদানের মাধ্যমে। এমনকি আরব পর্যটক আল বিরুনি লিখে গেছেন, প্রাচীন হিন্দুরা ধর্ম, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, এমনকি রাষ্ট্রনীতিতে পারদর্শী হলেও তাদের জীবনচর্চার ইতিহাস লিখে রাখতে পারেননি। তারা হয়তো এই অভিযোগ প্রাচীন ভারতের প্রকৃত ইতিহাস গ্রন্থের অভাবকে সামনে রেখে ব্যক্ত করতেই পারে। তবে প্রাচীন কালেও কলহন রচিত রাজতরঙ্গিনী যথেষ্ট ইতিহাস এর উপাদান বহন করে। ঐতিহাসিক রাজতরঙ্গিনী গ্রন্থটি মতো ২-৪ খানি গ্রন্থ বাদ দিলে প্রাচীন ভারতের ইতিহাসমূলক গ্রন্থ সত্যি, কিন্তু তাই বলে প্রাচীন ভারতের ইতিহাস আজ আর অজানা নয়। তা বিভিন্ন উপাদানের সমন্বয় বা বিভিন্ন সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানের সমন্বয়ের ভিত্তিতে অনেক বেশি সংগঠিত এবং তা অনেক বেশি পাঠক সমাজকে আকৃষ্ট করে। আর এই ক্ষেত্রে প্রাচীন ভারতে সাহিত্যিক উপাদানের সাথে প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল এভিডেন্স, যেগুলোকে আমরা বলছি শিলালিপি বা শিলালেখ বা তাম্রলেখ, মুদ্রা এবং আর্ট অ্যান্ড আর্কিটেকচারাল সোর্সেস, শিল্প ও স্থাপত্য, ভাস্কর্য, শিল্প, প্রাচীন ভারতের ইতিহাসকে আজ সবার কাছে উন্মুক্ত করেছে। তাই সাহিত্যিক উপাদানের স্বল্পতাকে কাটিয়ে উঠে প্রত্নতাত্ত্বিক উপাদান এর সমন্বয় প্রাচীন ভারতের ইতিহাস আজ অনেক বেশি প্রকাশমান এবং ধারাবাহিকভাবে প্রাচীন ইতিহাস মানুষের কাছে উন্মুক্ত হয়ে উঠেছে। এই উন্মুক্ততা ইতিহাসকে আরো বেশি
প্রাসঙ্গিক করে তুলেছে। তাই ইউরোপীয় পণ্ডিত বা আরবীয় পর্যটকদের ধারণাগত ভুল বিষয়কে আঁকড়ে আজ প্রাচীন ভারতের ইতিহাসমূলক গ্রন্থের অপর্যাপ্ততাকে আমরা স্বীকার করি না। এটা বাস্তব সত্য যে হেরোডোটাস, থুকিডিডিস, লিভি, ট্যাসিটাস বা পলিবিয়াসের মতো প্রাচীন ভারতবর্ষের ইতিহাস লিখে রাখার মতো দক্ষ লেখনী পাওয়া যায়নি। কিন্তু সমসাময়িক বিভিন্ন ধরনের সাহিত্য, যা আমি আমার আজকের পরবর্তী আলোচনায় তুলে ধরার চেষ্টা করব, যেমন পুরাণ, দান স্তুতি, গাথা, আখ্যান, মহাকাব্য, ইতিহাস পুরাণ ঐতিহ্য, তার ভিত্তিতে যথেষ্টভাবে প্রাচীন ভারতের ইতিহাস আমাদের কাছে প্রাণবন্ত হয়ে উঠেছে এবং ইতিহাসের পরিবর্তনের ধারাবাহিকতা সম্পর্কে আজকের শিক্ষার্থী সমাজ পূর্ণ মাত্রায় সচেতন হয়ে উঠেছে। আর এইভাবেই ভারতের প্রাচীন ইতিহাস পুনর্গঠিত হয়েছে। সমাজবিজ্ঞানের শাখা হিসেবে ইতিহাস সর্বদা পরিবর্তনশীলতা ও যুক্তিবাদকে মান্যতা দেয়। সেই পরিবর্তনশীলতা এবং যুক্তিবাদের মান্যতা থেকে প্রাচীন ভারতের ইতিহাস লেখনী শৈলী কোনোভাবে পিছিয়ে নেই বা পিছিয়ে থাকেনি। তাই ইউরোপীয়দের ভারত বলে কিছু ছিল না, ভারতের ইতিহাস বলে কিছু নেই, এই জাতীয় ছিল না, এই জাতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পরবর্তী আলোচনা পুরাণ, দান স্তুতি, গাথা, আখ্যান, মহাকাব্য, ইতিহাস পুরাণ ঐতিহ্য। আমি প্রথমেই বলেছি সংখ্যা ও বৈচিত্র্যের দিক থেকে প্রাচীন ভারতের সাহিত্য প্রাঙ্গণ উজ্জ্বল, তবে তা ইতিহাস রচনার পক্ষে খুব বেশি সহায়ক নয়। কিন্তু তাই বলে প্রাচীন ভারতের ইতিহাস আজ অব্যক্তও নয়। ঘটনার পারম্পর্য, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে যে তাৎপর্য বহন করে বা পরিবর্তনের ধারাবাহিকতা চালিয়ে যায়, তা থেকে বিচ্যুত হয়নি প্রাচীন ভারতের ইতিহাস লেখনী শৈলী। ঐতিহাসিক সাহিত্য বলতে আমরা যা বোঝাই তার পরিমাণ একটু কম, তবে বিচিত্র সাহিত্য সম্ভার যা দেশের সম্পদ, তার থেকে ইতিহাসের কিছু পরোক্ষ উপাদান পাওয়া যায়। এই ধরনের সাহিত্যিক উপাদান সাধারণভাবে ধর্মীয় সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য ও ইতিহাস আশ্রয়ী জীবনীমূলক সাহিত্য। ধর্মীয় সাহিত্য হিসেবে পুরাণ, দান স্তুতি, আবার ধর্মনিরপেক্ষ সাহিত্য হিসেবে গাথা, আখ্যান, আবার ধর্মীয় সাহিত্য হিসেবে মহাকাব্য, ইতিহাস পুরাণ ঐতিহ্য, এগুলির কথা আমরা উল্লেখ করতে পারি। প্রাচীন ভারতে
ধর্মীয় সাহিত্য হিসেবে মূলত পুরাণগুলির কথা উল্লেখ করতে হয়। পুরাণের সংখ্যা ছিল 18টি, অষ্টাদশ পুরাণ, যেগুলির মধ্যে বায়ু, মৎস্য, ভাগবত ইত্যাদি পুরাণের কথা যেমন আমরা উল্লেখ করে থাকি, তেমনি মার্কেন্ডীয় পুরাণ, বিষ্ণু পুরাণ, কুর্ম পুরাণ এবং ভগবত পুরাণ প্রভৃতি গ্রন্থকে কেউ কেউ ইতিহাস গ্রন্থের মর্যাদা দিতে চান। পুরাণ কথাটির অর্থ মূলত প্রাচীনত্ব বোঝাতে ব্যবহৃত হয়। এগুলির রচনাকাল নিয়েও বহু বিতর্ক বিদ্যমান আছে। টিভি কানে মনে করেন অধিকাংশ পুরাণ গুপ্ত যুগ পর্বের রচনা। অন্যদিকে রাজেন্দ্রচন্দ্র হাজরার মতো পণ্ডিতেরা মনে করেন বৃহত্তম পুরাণ ব্রহ্ম বৈবত পুরাণ সমূহ ত্রয়োদশ শতকের রচনা। অথচ ভারতীয় বহু প্রাচীন রাজবংশের বিস্তৃত নামধাম তথা কার্যাবলী ভবিষ্যতে কিভাবে সংগঠিত হবে পুরাণগুলি তার কথা বর্ণনা করেছে। বিতর্ক থাকলেও একথা অনস্বীকার্য, পুরাণ বর্ণিত রাজবংশের ইতিহাস আজকের দিনেও এসেও খুব একটা পরিবর্তিত হয়নি, তার সত্যতা থেকেই গেছে। আমরা ইতিহাসে প্রতিনিয়ত নিত্য নতুন কৌশল এর মাধ্যমে প্রত্নতাত্ত্বিক সামগ্রী কার্বন এর বয়সকাল নির্ধারণের মাধ্যমে তার প্রাচীনত্ব বোঝার চেষ্টা করে চলেছি। কিন্তু তাতে করেও পুরাণে বক্তব্যের অনেক বেশি অমিল আজকের দিনে এসেও অস্বীকার করা যায় না। তাছাড়া প্রাচীন ইতিহাস রচনার ক্ষেত্রে রাজাদের দেওয়া ব্রাহ্মণকে যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী, যা দান স্তুতি, তা ভূমিদানই হোক বা অন্যান্য সামগ্রীর দানই হোক, সেই সমস্ত দান স্তুতিগুলি ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিকতা রেখে চলেছে। এই দান স্তুতিগুলির সংখ্যাও প্রচুর, যা প্রত্নতাত্ত্বিক উপাদানের ভান্ডারকে পূর্ণতা দিয়েছে। এই সমস্ত দানপত্রগুলি কখনো তাম্রপট্টে অর্থাৎ তামার পাত্রের ওপর খোদাই করা হতো। ফলে কালের নিয়মে অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত হলেও এই সমস্ত তাম্রপট্টগুলি তার অস্তিত্ব নিয়ে আজও টিকে আছে। ফলে স্বাভাবিকভাবে দানপত্রগুলি বা দান স্তুতিগুলি থেকে নির্দিষ্ট তারিখ সমন্বিত রাজা ও রাজ্যের শাসক বা কর্তৃপক্ষের রাজাদের দান ধ্যান এর প্রবণতা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। ফলে প্রাচীন ইতিহাস পুনরুদ্ধারে দান স্তুতিগুলি যথেষ্ট সক্ষম উপাদান হিসেবে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক দুটি বলা যায়। তার কারণ এই দান পাত্রগুলি বিভিন্ন ধাতু নির্মিত, আবার তার উপর খোদাই করা লিপি, তাকে আমরা সাহিত্যিক সম্ভার হিসেবে গণ্য করতেই পারি। কাজেই একাধারে প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক দুই ধরনের উপাদানে
পরিপূর্ণতা দিয়ে থাকে এই দান স্তুতিগুলি, যা প্রাচীন ভারতের ইতিহাসকে আরো বেশি পাঠক সমাজের সামনে তুলে ধরে। আমার পরবর্তী আলোচনার বিষয় গাথা, গাথা সাহিত্য। সাধারণত গাথা বলতে আমরা গানকে বুঝি। প্রাচীনকালে রাজাদের বা বর্ণময় ব্যক্তিত্বের অধিকারীদের সম্পর্কে তাদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সাহিত্যিক, কবিরা, শিল্পীরা এই জাতীয় গাথা রচনা করতেন। এগুলি মানুষের মুখে মুখে যুব বীরদের কাজকর্ম সঙ্গীতের আকার নিয়েছিল। এই সমস্ত গাথা সাহিত্য প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। বীরগাথা তাদের বীরত্বপূর্ণ জীবনের প্রতি ভবিষ্যৎ পাঠক সমাজকে সজাগ করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। তাই এই গাথা হয়ে উঠেছিল প্রাচীন ভারতের সাহিত্য সম্ভারের এক উল্লেখযোগ্য দিক। সময়ের স্বল্পতার কারণে আমাকে সমস্ত বিষয় সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে বলতে হচ্ছে। তাদের বীরত্বপূর্ণ জীবন কাহিনী আখ্যায়িত হয় আখ্যান কাব্যের মধ্য দিয়ে। তাই প্রাচীন ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে আখ্যান উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। আর প্রাচীন ভারতের ক্ষেত্রে দুই মহাকাব্য, যা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির শ্রেষ্ঠ মুখপত্র, তা হল বাল্মীকি প্রণীত রামায়ণ ও ব্যাসদেব রচিত মহাভারত। এই দুই মহাকাব্যের রচনাকাল নিয়ে মতপার্থক্য আছে। ভাষাতাত্ত্বিকরা কেউ কেউ বলেন খ্রিস্টীয় পূর্ব 200 থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে রামায়ণ রচনা হয়। এটা নিয়েও মতবিরোধ আছে। অন্যদিকে অষ্টাদশ পর্বে বিন্যস্ত 1,00,000 শ্লোক সম্বলিত মহাভারতের রচনাকাল খ্রিস্টীয় পূর্ব 400 থেকে 400 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়। এই সময়কাল নিয়েও ভাষাতাত্ত্বিক ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ আছে। তবে দীর্ঘকাল ব্যাপী লেখা এই দুই মহাকাব্যের রচনাকাল বিচার করে বহু গবেষক দেখাতে চান যে রামায়ণ বা মহাভারত বাল্মীকি বা ব্যাসদেব এর মতো কোন একক ব্যক্তিত্বের রচনা নয়। এমনকি সংস্কৃত সাহিত্যে রামায়ণকে আদি কাব্য বলা হলেও কেউ কেউ মনে করেন যে মহাভারত প্রাচীনতর সৃষ্টি। যাই হোক, কোনটি আগে কোনটি পরে তা নিয়েও একটা মতবিরোধের বাতাবরণ আছে। রাজবংশের বিস্তৃত নাম, বিবরণ এবং তাদের বর্ণনা মূলত ক্ষত্রিয় শ্রেণীর বীরগাথা হলেও রামায়ণ ও মহাভারত থেকে বৈদিক যুগ এবং বৈদিক উত্তর পর্বের মানুষের জীবন চর্চার পুঙ্খানুপুঙ্খ অনুভূতি বা বিবরণ আমরা পেয়ে থাকি। যেখানে প্রাচীন ভারতের
পরিবেশ ভাবনা থেকে শুরু করে, ধর্মীয় ভাবনা থেকে শুরু করে, অর্থনৈতিক চিন্তা চেতনা থেকে শুরু করে সমস্ত দিক প্রতিফলিত হয়েছে। স্বাভাবিকভাবে এই ধরনের মহাকাব্য পৃথিবীর অন্যান্য সভ্য তাই যেমন ইতিহাসকে সমৃদ্ধ করে, প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাসকেও রামায়ণ মহাভারত সমৃদ্ধ করেছে। আর্যদের জীবনযাত্রার শৈলী স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে প্রাচীন এই মহাকাব্যের মধ্য দিয়ে। কাজেই রামায়ণ বা মহাভারত তাতে সঠিক সময়কাল বা রাজার নাম পর্যায়ক্রমে পাওয়া না গেলেও সমসাময়িক মানুষের জীবনধারা সম্পর্কে এক স্বচ্ছ ধারণা আমরা এর মধ্য থেকে অর্জন করতে পারি। তাই পাঠক সমাজকে সর্বদা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে সচেতনতার ক্ষেত্রে পুরাণ, দান স্তুতি, গাথা, আখ্যান, মহাকাব্য, বৌদ্ধ জৈন শাস্ত্র, ইতিহাসমূলক গ্রন্থ, বিদেশি লেখকদের বিবরণ সম্পর্কে পূর্ণ সচেতন থাকতে হবে। তাহলেই আমরা প্রাচীন ভারতের ইতিহাসের ধারাবাহিকতা আরো এগিয়ে নিয়ে যেতে পারব। পুরাণ গ্রন্থগুলি সম্পর্কে অভিযোগ করা হয় বা পুরাণগুলি সম্পর্কে অভিযোগ করা হয় যে এগুলি মূলত ধর্মীয়, এর সাথে ইতিহাসের যোগ অনেকাংশেই কম। কিন্তু বাস্তবিক এটাই বলে যে এগুলিকে অন্যান্য উপাদানের সাথে সঠিকভাবে ব্যবহার এর মাধ্যমে পরিপূর্ণ ইতিহাসের লক্ষ্যে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। তাই ইউরোপীয়দের যে অভিযোগ ভারতীয় জাতি বলে কিছু ছিল না, ভারতবর্ষ বলে কিছু ছিল না, ভারতের ইতিহাস বলে কিছু ছিল না, সেই জাতীয় অভিযোগ আমরা কাটিয়ে উঠতে পারব। আজকের আলোচনা সমাপ্তি পর্বে এসে আমি এই দুই পাঠ্যেককের মূল্যায়ন প্রসঙ্গে বলতে চাই। পাঠ্যেকক 1 বা প্রথমের মধ্যে দিয়ে আমরা ইতিহাস এর প্রাসঙ্গিকতা উপলব্ধি করতে পারি। সমস্ত ধরনের জ্ঞানকে সে ধারণ করে চলেছে, যে জ্ঞানের উপর ভিত্তি করে সভ্যতা এগিয়ে চলেছে। আর পাঠ্যেকক 2 মধ্যে দিয়ে বা দ্বিতীয় পাঠ্যেকের মধ্যে দিয়ে আমরা প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে তার ধারাবাহিক ঐতিহ্য, বিভিন্ন ধরনের উপাদান, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, বিশেষ করে পুরাণ, দান স্তুতি, গাথা, আখ্যান, মহাকাব্য, বিভিন্ন ধরনের বেদ, ঋক, সাম, যজু, অথর্ব বেদ এর মধ্য দিয়ে এগিয়ে চলেছে তা আমরা উপলব্ধি করতে সক্ষম হব। আর এইভাবেই ভারতীয় সভ্যতার জয়গাথা, যা প্রাচীন কাল থেকে নির্মিত হয়েছিল, তা আজকের প্রজন্মকে ভবিষ্যৎ এর দিকে, এক উন্নত ভবিষ্যতের দিকে পৌঁছে দেবে। ধন্যবাদ। আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি করছি।